আগামী সপ্তাহে মার্কিন ট্যারিফ সংক্রান্ত চুক্তি সই হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমার ব্যাপারে আশাবাদ। মধ্যবিত্তের নাগালে নেই অনেক সবজি। পূজা উপলক্ষে আরেক দফা বেড়েছে ইলিশের দাম। মুরগির বাজারও চড়া। ওই রকম যে এখন মৌসুম আসছে আমার যে কমে গেছে এরকম না। ঝালকাঠিতে লাপাত্তা 150 সমবায় সমিতি। বাড়তি মুনাফার প্রলোভনে গ্রাহকের আমানত আত্মসাৎ। সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকে। পার্থসারথী সমবায় সমিতিতে আমার 4 লাখ টাকা অবসরের টাকাটা আমি রাখছি। এখন আমি অসহায় পড়ছি। স্বাস্থ্য অফিসে 1,05,000 টাকা ছিল, তারা নিয়ে পালাই গেছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সে সময় শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা হবে। দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে। রাজধানীর ICCB-তে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন 2025 আয়োজন করেছে চীনা দূতাবাস। অংশ নিয়েছে বাংলাদেশের 8টি ও চীনের 32টি প্রতিষ্ঠান। 2 দিনের প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয়, 2 দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক সহযোগিতার পথ তৈরি করবে। Exploring solid institutional support for long-term development and great international competitiveness. সিল্ক রুট থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রদর্শনীর আয়োজন, এমন তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে 300%। এতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। চাইনিজ বিনিয়োগ প্রায় 300%-এর গ্রোথ হয়েছে গত 6 মাসে বা এক বছরে, এবং এই গ্রোথটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের একটা সংযোজিত হওয়া এবং উভয়ে সংযোজিত হয়ে আমাদের একটা সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই মেলার আয়োজন। উপদেষ্টা জানান, রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দেওয়ার জন্য আলোচনা হবে। আমাদের আলোচনাটার একটা মাধ্যমিক একটা পদক্ষেপ আকারে আমাদের যে ট্যারিফ ঘোষণাটা যুক্তরাষ্ট্র দিয়েছে এবং যেটা বাস্তবায়ন করেছে, সেটাকে কাঠামোগতভাবে রূপ দেওয়ার উদ্দেশ্যেই ওনারা আসছেন। ওনাদের সাথে আলোচনা হবে, হয়ে আমরা একটা জয়েন্ট ডিক্লারেশন দিব। বাণিজ্য উপদেষ্টা জানান, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থাপনায় সংস্কার জরুরি। এম.এ. আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টির দাপট কমলেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসেনি অনেক সবজি। একাধিক পণ্যের দর 150 টাকার উপরে। চোখে পানি আনছে কাঁচামরিচের দামের ঝাঁজ। ব্যবসায়ীদের যুক্তি, আগের চেয়ে আবাদ কমেছে, তার উপর পাইকারি ও খুচরা বাজারের দামে বিস্তর ফারাক। আরও জানাচ্ছেন সহকর্মীরা। আমাদের ছোটবেলায় দেখেছি বাংলাদেশে ঝড় বৃষ্টি বাদল যাই হোক না কেন সবজির উৎপাদন নিয়ে কখনো দুশ্চিন্তা করতে হয়নি এবং সবসময় সবজির দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালে ছিল, সরবরাহ স্বাভাবিক ছিল। এখন এসে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখনই কিন্তু বাজারে তার প্রভাব পড়ে এবং দাম কিন্তু অনেকাংশে বেড়ে যায়। যত ধরনের সবজি আছে সবগুলোর দামই 70 থেকে 80 টাকার কাছাকাছি। বিশেষ করে সবচেয়ে দামি সবজি এই মুহূর্তে বাজারে কাঁচামরিচ 200 টাকা কেজি। এর বাইরে টমেটো, গোল বেগুন কিংবা আরও যেসব গাজর রয়েছে, এই ধরনের সবজির দামও কিন্তু কাছাকাছি অবস্থাতেই ওঠানামা করছে। ওই পর্যাপ্ত পরিমাণ আইতাছে না, আইবো ওইটা উৎপাদন হইলে না আইবো। 60 টাকা 70 টাকার উপরে কোনো সবজি থাকার কথা না। এখন বর্তমানে 100 টাকা, 120 টাকা, 80 টাকা নিচে কোনো সবজি নেই। ক্রেতারা বলছেন যে একদিকে বাজারে মাছ মাংসের খুব একটা মধ্যবিত্তের নাগালে নেই, তারা কিছুটা সবজি খেয়ে দিন পার করার চেষ্টা করেন। সেটিও যখন দামি হয়ে যায় তখন কিন্তু স্বভাবতই তাদের পকেটে চাপ পড়ে। আগে বেগুন ছিল আপনার 120 টাকা কেজি, হয়ে গেছে 200 টাকা কেজি। তো মাল দাম বাড়তি না,
তখন আগের তো অনেক কষ্ট হয়। এবারে আমরা উত্তরাঞ্চলের খবর জানতে চলে যাচ্ছি বগুড়ায় আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে। ধন্যবাদ। বর্ষায় টানা বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে গেল 2 মাস ধরে সবজির উৎপাদন বেশ ব্যাহত হয়েছে। তবে গেল 2 সপ্তাহ ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত অনেকখানি কমে যাওয়ায় সবজির উৎপাদন বাড়াতে শুরু করেছেন কৃষক, যার ফলে এই হাটে সবজির যোগান যেমন বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে অনেক সবজির দাম। গত 2 সপ্তাহে বর্তমানে কোনো বৃষ্টি নেই, যার কারণে খেতে সবজির একটু উৎপন্ন বেশি, যার কারণে বর্তমানে একটু উৎপন্ন বেশির কারণে একটু বাজারটা একটু নিম্নমুখী। কৃষক, ব্যবসায়ী আর পাইকাররা বলছেন আর মাত্র 2-3 সপ্তাহের মধ্যে এই হাটগুলোতে আসতে শুরু করবে শীতকালীন আগাম সবজি। তখন বর্তমান সবজিগুলোর দাম আরও খানিকটা কমে যাবে বলে মনে করছেন তারা। বাড়ার সম্ভাবনা খুব কম। মূল্য আর ফুলকপি নামবি, বাজার আরো আগুন হবে, কিন্তু এগুলা চলবে না, তখন কম খাবি। চলে যাচ্ছি নরসিংদীতে সহকর্মী আয়ুব খান সরকারের কাছে। তিনি জানাবেন সেই অঞ্চলের কৃষক এবং কৃষির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদী শহরের বড় বাজারের এই সবজি বাজারে। বেশ কয়েক সপ্তাহে বৃষ্টির ফলে এবং পরিবহন খরচ সহ বিভিন্ন কারণে বেড়েছে এইসব সবজির দাম। 40 টাকা কেজি, আবার গাজর বেছে 90 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি। বর্ষাকাল তো ফাটিয়ে জমি নষ্ট হয়ে গেছে ফসল, মানে সবজি মনে করেন কম। সম্প্রতি সবজির দাম বেড়ে যাওয়ায় এখানে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। সবজির দাম অনেক বেশি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমরা একটু টানাহেঁচড়াই হই। নরসিংদীর সবজি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মাছের দাম চড়া, পূজা উপলক্ষে আরও চড়েছে ইলিশের বাজার। জেলেদের হাত ঘুরে নানাভাবে ইলিশ যাচ্ছে ভারতে, দাবি বিক্রেতাদের। মিলছে না বড় আকারের ইলিশ। আর নতুন করে উত্তাপ ছড়িয়েছে পোলট্রি বাজারে। কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা, বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। এখন মাছের ভরা মৌসুম, বাজারে সরবরাহ বেড়েছে আগের চেয়ে বেশি। নদ নদী আর খালবিলের সুস্বাদু মাছের দেখা মিলছে, কিন্তু দামে স্বস্তি নেই। যোগান বাড়লেও এর ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। বেশিরভাগ চাষের মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজিতে, আর নদ নদীর মাছের জন্য গুনতে হবে 800 থেকে 1200 টাকা কেজি। দীর্ঘদিন ধরে মাছ বাজারের এমন চড়া দামে বেকায়দায় পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। মাছের দাম তো আপনি দেখতেই আছেন যে দাম বেশি, এক এক মাছে এক এক রকম দাম। আমার কাছে মনে হয় না যে কমেছে, কারণ আগেও আমি যেভাবে কিনেছি এখনও সেভাবেই কিনছি। মানে ওই রকম যে এখন মৌসুম আসছে আমার যে কমে গেছে এরকম না। ভাই মাছের দাম গত সপ্তাহের মতোই আছে, কিন্তু বৃষ্টি তো কাস্টমার কম। মনে করেন গত সপ্তাহে পাবদা 400 বেচছি, এই সপ্তাহে 400 বেচতে আছি। শিং মাছ 400 বেচছি, 400 বেচতে আছি। ধরাছোঁয়ার বাইরে এখন ইলিশের বাজার। পূজা উপলক্ষে দাম আরও এক দফা চড়েছে। 1 কেজি আকারের নদীর ইলিশের জন্য গুনতে হবে 27 থেকে 2800 টাকা, আর 600 থেকে 700 গ্রামের ইলিশের জন্য দিতে হবে 1600 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, পূজা উপলক্ষে জেলেদের হাত ঘুরে নানাভাবে ইলিশ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। 100-200 টাকা 150 টাকা ডিফারেন্স, আর ইলিশ মাছের তো সামনে যাওয়াই যায় না। যেটা 1300-1400 গ্রাম ছিঁড়া চলে যায় 2700-2800 টাকা কেজি। ভারতে বিলাগে চলে যাচ্ছে, সরকার বাড়াচ্ছে না কে বাড়াচ্ছে জানি না, কিন্তু ঢাকায় ঢুকতেছে না, সব ইন্ডিয়া চলে যাচ্ছে এই পুজোয়। স্বস্তি নেই পোলট্রি বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে দাম বেড়েছে 20 টাকার বেশি, বিক্রি হচ্ছে 190 টাকায়। তবে সামান্য কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। 1 কেজির জন্য দিতে হবে 310 টাকা। কিনতে সমস্যা হয়ে যাচ্ছে, প্রতিদিন দাম বাড়ছে, ওই রেটে তো কিনতে পারতেছি না। প্রথম যে রেটে কিনি ওই রেটে তো পরের দিন এসে কিনতে পারতেছি না। ব্রয়লারের দাম আজকে আপনি একটু বাড়তি, 5 টাকা একটু বাড়তি বাড়ছে। আগে 85 টাকা বেচছি, কালকে আর 80-85 বেচছি, এখন আবার বাড়ছে। সোনালী মুরগির দাম হলো 320 টাকা কেজি, 1 নম্বরটা সবচেয়ে ভালোটা, আর দেশি মুরগির কেজি হলো 580 টাকা। স্থিতিশীল আছে ডিমের বাজার। প্রতি ডজন লাল ডিম মিলছে 130 থেকে 135 টাকায়, আর সাদা ডিমের দাম হাঁকা হচ্ছে 120 টাকা ডজন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিজনেস টুডেতে একটা বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন বিজনেস টুডে। ঝালকাঠিতে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। 5 শতাধিক সমিতি আছে জেলা জুড়ে। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকদের টাকা, এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রটি। প্রায় 150 সমিতি এরই মধ্যে শত শত মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে।
কিছুদূর পরপরই দেখা যায় এরকম সমবায় সমিতির অফিস, বেশিরভাগেরই আবার অফিসে ঝুলছে তালা। ঝালকাঠির 4 উপজেলায় রেজিস্ট্রেশন নেয়া সমবায় সমিতির সংখ্যা 565টি। এর মধ্যে বর্তমানে চলমান রয়েছে 410টি। বাকি বন্ধ থাকা প্রায় 150 সমবায়ের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নগদ 3.5 লাখ টাকা এবং পার্থসারথী সমবায় সমিতিতে আমার 4 লাখ টাকা। অবসরের টাকাটা আমি রাখছি, এখন আমি অসহায় পড়ছি। আস্থা অফিসে 1,05,000 টাকা ছিল, তারা নিয়ে পালাই গেছে। আরো কর্মী ম্যানেজারেরা বলছে যে পাওয়া যাবে, লোক আপনাকে কোনো চিন্তা নাই। গরু বিক্রি করিয়া আমি 30,000 টাকা জমা করছি। এই 30,000 টাকা যদি 60,000 পাই তো আমি আর একটু বেরোবে। এই গ্রামের এমন কোনো লোক নাই যার কম বেশি টাকা না আছে। সেই টাকা নিয়ে আজকের এই সমিতি লোকজন উধাও। ভুক্তভোগীরা বলছেন অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সমবায় সমিতি চক্র। এরপর অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে চক্রের সবাই। সমিতির ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকে। 5.5 লাখ টাকা আমি জমা রাখছি, আমার সেই টাকা না দিয়ে তারা কোথায় উর্ধে হয়ে গেছে। ডিপিএস তাইতে আমার হয়েছে 2,40,000 টাকা হয়েছিল, সেই সমিতি পালাই গেছে। মানুষের চাপে মানুষের টাকা পাবে, এই চাপ দিয়েছে চারিদিক দিয়ে, তাই পালাই গেছে। জেলা সমবায় কর্মকর্তা জানালেন বেশিরভাগ সমিতি নিয়মনীতি না মেনে সুদের ব্যবসা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। কিছু সমবায় সমিতির কর্তৃপক্ষ সুদের ব্যবসা করে। সুদের ব্যবসার ব্যাপারে আমি বারবারই নিষেধ করতেছি যে এইভাবে সমবায় আইন কানুন না মান্য সমবায় করা ঠিক না, সমবায় করা সঠিক নয়। সঠিকভাবে আইন কানুন জেনে সমবায় সমিতি করেন। সুদ নির্ভর কোনো সমবায় সমিতি করা চলবে না। অসাধু চক্রটিকে আইনের আওতায় এনে লোপাটকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিজনেস টুডেতে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন বিজনেস টুডে। টেকনাফ সীমান্তের নাফ নদী এখন বাংলাদেশি জেলেদের কাছে আতঙ্কের নাম। মাছ ধরতে গেলেই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত 9 মাসেই অপহরণের শিকার 322 জন, এর মধ্যে 118 জনকে ফিরিয়ে আনা যায়নি এখনো। তাদের পরিবারে চলছে কান্নার রোল। মিয়ানমারে আরাকান রাজ্যের জল ও স্থলভাগের বিশাল অংশ আরাকান আর্মির দখলে। এরপর থেকে অনেকটাই অনিরাপদ টেকনাফের নাফ নদী। সর্বশেষ বুধবারও 5টি ট্রলারসহ 40 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের 10 সেপ্টেম্বর পর্যন্ত ধরে নেওয়া 322 জনের মধ্যে এ পর্যন্ত 189 জেলে এবং 27টি নৌযান ফেরত এনেছে বিজিবি। ফেরত আসারা জানান তাদের অভিজ্ঞতা। আর বাংলাদেশের ফৌজগার ডুলাইজি তের বাদ আর মিশন সময় দিয়ে আর বগুরে পিন্দরা বানি এন্ড দরিলে আর গাতত গলা ইরি এনলে মালুগি আর বাংলাদেশে মালামাল নদের এখন তো তারা মালামাল লইনে পারে ইয়ানাল্লাহ বলে এখন আর আক্রমণ বেশি করে তারা মাল সামানে দিত আসুম ওনারা রান্দারে মাল দিত আসুম হলে তো তার খুশিও টিয়া পয়সার হতে হইল তোর ফিট পাই। মোহনার পর থেকে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল না থাকায় আরাকান আর্মি প্রায়ই বাংলাদেশের জলসীমা অতিক্রম করছে বলে অভিযোগ জেলেদের। এরা কিন্তু সীমা অপকরণ করলেও নিয়ে গেছে, সীমার বাংলাদেশের সীমার ভিতর থাকলেও ওরা নিয়ে গেছে আমাদের। প্রশাসন তো এখানে টহলে থাকে না, কোস্টগার্ড কোনো নৌবাহিনী কোনো টহলে থাকে না, এই জন্য এরা সুযোগ পায়। আপনারা আমাদের সীমানাগুলো নির্ধারণ করে দেন, আমাদের এই অসহায় মা বোনদের কান্নাগুলো আপনারা মুছে দেন। গত 1 মাসে আরাকান আর্মির হাতে আটক কোনো জেলে ফিরে না আসায় তাদের পরিবারে চলছে কান্নার রোল। অনাহারে অর্ধাহারে কাটছে দিন। বাচ্চান যদি শুনিতাম মারা মনের বুদ্ধি পেতাম, আর যা আছে নাই কি কোনো খবর পাতি নাই। বাতাবাড়ি বেশি কষ্ট হতো, খদ্দর আছে খবর কান্ড হয় দি আর বাংলাদেশের সরকার তো আর জামিন আর চাই দি মহেন্দ্র স্কুল মাদ্রাসা পড়া ঠিক মতো খানা দিন আমার রায় হুন তো খানা দিনা দিও তারা ভিডিও মধ্যে হাই না বাইলে না বাড়ি আর আছে খাদা হারিয়ে বন্ধ ধরে এখন নুরাল মরিবা মাই তো গিয়ে দিব। বিজিবি ও কোস্টগার্ডের টহল বৃদ্ধির পাশাপাশি জেলেদের ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান এই কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকায় দুই পাশে সীমান্তে যারা অবস্থান করছে এদের মধ্যে যে একটা সমঝোতা থাকে এটার আন্ডারেই আমরা চেষ্টা করছি এদেরকে ফিরিয়ে আনা এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই তাদেরকে ফিরিয়ে আনতে পারব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।
প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকগুলোর আমানত একসময় দ্রুত বাড়ছিল। প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তরিত হয় কিছু ব্যাংক, তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে। কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণ পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত 1 বছরের 1% বেশি কমেছে। অবশ্য ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ধরনের আমানতে 2.5% বেশি প্রবৃদ্ধি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত দাঁড়িয়েছে 20,21,000 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত 4,52,000 কোটি টাকা, মোট আমানতের যা 22.37%। আগের বছর 2024 সালের জুন শেষে 18,71,000 কোটি টাকা আমানত ছিল। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল 4,20,427 কোটি টাকা। মোট আমানতের যা ছিল 23.54% বেশি। মূলত 2022 সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে 5টি ইসলামী ব্যাংকে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শরিয়া ব্যাংক করার উদ্যোগ নিয়েছে। আর দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।